2027 সালের আদমশুমারি কেন এত গুরুত্বপূর্ণ, কিভাবে সহযোগিতা করবেন, এই আদমশুমারি কাজ কিভাবে চলবে, যদি ভুল তথ্য দেন তবে কি হবে, এমন 5টি বিষয় নিয়ে জানাবো যা আপনারা জানেন না বা এর আগে হয়তো কেউ আপনাদেরকে জানাননি। ভাবুন তো, হ্যাঁ আপনাকেই বলছি। একদিন আপনার বাড়ির দরজায় কড়া নাড়লেন এক সরকারি কর্মী। জানতে চাইলেন আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা, বাড়িতে কজন আছে, এমনকি বাড়িতে টয়লেট আছে কিনা। আপনি কি সেগুলো জানাবেন? হ্যাঁ জানাবেন, অবশ্যই সবটাই জানাবো আপনাকে, কারণ আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি। বিশ্বের অন্যতম বড় প্রশাসনিক কার্যক্রমের মধ্যে পড়ে ভারতের সেন্সাস, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণও বটে। প্রত্যেক 10 বছর অন্তর সাধারণত এই সেন্সাস করা হয়। আমাদের 10 বছর অন্তর অন্তর এই তথ্য থাকাটা খুব জরুরি, কেননা একটা দেশে 10 বছরের জনবৈচিত্র্যের কি পরিবর্তন হচ্ছে সেটা সরকার বা নীতি প্রণেতা যারা আছেন তারা যদি বুঝতে না পারেন, সেই পরিসংখ্যানটা তাদের কাছে না থাকে, তাহলে দেশের নীতি ঠিক করা, অর্থাৎ এই যে নীতি আয়োগের আমাদের বৈঠকগুলোতে যেগুলো ঠিক হয় যে আমাদের নীতি কোন দিকে যাবে, যে কর্মসংস্থানের নীতি কোন দিকে যাবে, যে বললাম জেনজি যদি বেশি হয় তাহলে তাদেরকে এখন প্রযুক্তি নির্ভর কাজের বাজার যদি ওপেন আপ করতে হয় তাহলে সেটা তো বুঝতে হবে যে এই শতাংশটা কত। আমরা অনেক সময় খানিকটা বেসরকারি পরিসংখ্যানের উপর নির্ভর করছি, কিন্তু সেটা খুব কাজের জিনিস না, বরং সরকারি পরিসংখ্যান সেটা আমাদের প্রচুর সাহায্য করে। কৃষিক্ষেত্রে কী পরিকল্পনা সরকার নেবে, শিল্পক্ষেত্রে কী নেবে, রেল পরিষেবার ক্ষেত্রে কী নেবে, সড়ক পরিবহনের ক্ষেত্রে কী নেবে, এমনকি জলপথ পরিবহনের ক্ষেত্রে কী নেবে, স্কুল শিক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রসার কোন দিকে ঘটবে, কোন দিকে গেলে মানুষের উপকার হবে, এই শিক্ষাগুলো অনেক বেশি জীবনমুখী হবে, অনেক বেশি কাজের হবে। এই প্রত্যেকটা বিষয় জানতে গেলে প্রয়োজন হচ্ছে জনগণনার প্রাসঙ্গিক তথ্যগুলো। সেই হিসেবে জনগণনা অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়, আমাদের মতো দেশে তো বটেই, সারা পৃথিবীতে। নমস্কার, নিউজ টাইম বাংলা ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে। কিছুক্ষণ আমার সঙ্গে থাকুন আর সরকারের আদমশুমারির খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। সরকার আপনার থেকে কি তথ্য জানতে চাইবে, আপনি কি তথ্য জানাবেন, কিভাবে সহযোগিতা করবেন, সবটাই জানাবো আপনাদের। 2027 সালের আদমশুমারি কেন এত গুরুত্বপূর্ণ জানাবো আপনাদের। প্রথম আদমশুমারি হয়েছিল 1951 সালে, দ্বিতীয় আদমশুমারি হয়েছিল 1961 সালে, তৃতীয় আদমশুমারি 1971 এবং তারপরে 1981 এবং তার পরবর্তী যে আদমশুমারি হয়েছিল 1991। ষষ্ঠ আদমশুমারি 2001 সালে হয়, তারপর সপ্তম আদমশুমারি হয় 2011 সালে। অষ্টম আদমশুমারি হওয়ার কথা ছিল 2021 সালে। যে আদমশুমারি হওয়ার কথা ছিল 2021 সালে, সেই আদমশুমারি কিন্তু সম্ভব হয়নি। কেন? কারণ করোনা মহামারী। তারপর এই যে দীর্ঘ যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপের পর 2027 সালের আদমশুমারির গণনার কাজ শুরু হতে চলেছে 2026-এ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনাদের এমন 5টি বিষয় নিয়ে জানাবো যা আপনারা জানেন না বা এর আগে হয়তো কেউ আপনাদেরকে জানাননি। সঙ্গে থাকুন ভিডিওর। ভারতের প্রত্যেকটা মানুষকে আবার করে গোনা হবে, শুধু গোনা নয়, প্রত্যেকটা মানুষের তথ্য সংগ্রহ করা হবে, কারণ সেই তথ্যের উপর ভিত্তি করে নির্ভর করবে আগামী দিনে দেশে কি কি ব্যবস্থা নেওয়া হবে বা দেশের পরিকাঠামোগত পরিকল্পনা কি হতে পারে, সমস্তটা কিন্তু এই তথ্যের উপর ভিত্তি করেই হবে। এই যে জাতীয় গণনা শুরু হবে, খুব সহজ ভাষায় সেটা 4টে বৈধ কারণের জন্য ব্যবহার করা হয়। একটা হচ্ছে শাসন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য, 2 হচ্ছে সম্পদ বন্টন করার জন্যে, তৃতীয় হচ্ছে নীতি নির্ধারণ করার জন্যে, এবং চতুর্থ হচ্ছে রাজনৈতিকভাবে কিভাবে কারা প্রতিনিধিত্ব করবেন সেটা করার জন্য। তো মূলত 4টে জিনিসের জন্য এটা করা হয়। আমি এক একটা করে ছোট্ট করে লাইন বলে দিচ্ছি। শাসন ব্যবস্থা, তার কারণ মানুষের জন্যই তো, মানুষের মধ্যে থেকেই মানুষের জন্য তো সরকার তৈরি হন। তাতে মানুষ যাতে ভালো থাকতে পারেন, কিভাবে ভালো থাকবেন, কোন নীতিটা অবলম্বন করলে মানুষ ভালো থাকতে পারেন, এবং নীতি নির্ধারণ করা যাবে না যদি সঠিক তথ্য তার কাছে না থাকে। বা সম্পদ বন্টন করার জন্য কারা পিছিয়ে পড়া,
মানুষ আছেন এখানে, গ্রামীণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য কি কি পরিকল্পনা নিতে হবে, সম্পদ কি করে বন্টন করতে হবে, বা কী করে কোনো রকম একটা প্রকল্প কার নামে তৈরি করতে হবে যার কাছে সবথেকে বেশি হয়তো দরকার, সে যে নামেই প্রকল্প হোক ওটাকে করার জন্যে। এবং হয়তো দেখা গেল যে সমাজে যারা সরকারের নেতৃত্ব দিচ্ছেন তারা হয়তো সমাজের একটি অংশ থেকেই আসছেন, সুতরাং যাতে সব সমাজের প্রতিনিধিত্ব সেখানে থাকতে পারে রাজনৈতিকভাবে, সেই জন্যই জনগণনাটা এই 4টে জিনিসের জন্য খুব দরকার। এবং আমরা দেখি যে দেশ কতটা এগিয়েছেন, আরও কী কী করা যেতে পারে, মূলত এই কারণে। 2027 সালের এই আদমশুমারি কাজ কিভাবে চলবে, আপনার কাছে কি কি তথ্য জানতে চাওয়া হবে, এবং আপনার প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনে কোথায় সরকারি প্রকল্পে নতুন স্কুল, নতুন কলেজ বা কোনো নতুন রাস্তা তৈরি হবে সেটা নির্ভর করবে। জনগণনার তথ্য নানা কারণেই আমাদের প্রত্যেক দিনের বা আমাদের সমাজ জীবনের গুরুত্বপূর্ণ, বিশেষত পরিকাঠামোর চাহিদা কেমন হবে এবং পরিষেবা কেমন ধরনের হবে সেটা বোঝার জন্য কিন্তু প্রথম দরকার যে জনগণনার ছবিটা। জনগণনা মানে মানুষ কত বাস করছে, পপুলেশন ডেন্সিটি কত, একটা জায়গায় একটা গ্রাম হোক, একটা শহর হোক, একটা লোকালয় হোক, এই মানুষের জন্যই তো আলটিমেটলি পৃথিবীর সব কিছু। ফলে মানুষের সংখ্যা, মানুষের ঘনত্ব যত বাড়বে গ্রামে, শহরে, শহরতলিতে, তার সাথে মানানসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। পরিবহন ব্যবস্থা যদি গড়ে তুলতে হয় তাহলে পরিবহন পরিকাঠামো মানে সহজ কথায় রাস্তাঘাট, ব্রিজ, যেখানে কানেক্টিভিটির সমস্যা আছে, এরকম অনেক গ্রাম আছে এখনও 21st সেঞ্চুরিতে আমাদের দেশে বা আমাদের রাজ্যেও, যেখানে হচ্ছে বর্ষাকালে এপার ওপার করতে নদীর কাঁচা সাঁকো ব্যবহার করতে হয়। ফলে একটা সাঁকো কাঁচার থেকে পাকায় পরিণত হবে কিনা সেটা নির্ভর করছে তার ডিম্যান্ড কত, অর্থাৎ কত মানুষকে সার্ভ করতে পারবে, বা আমাদের গোটা অর্থনীতিকে কিভাবে হচ্ছে যে একটা সাঁকো বা একটা ব্রিজ কিভাবে সার্ভ করতে পারে। ফলে সেটা তখনই জানা সম্ভব যখন জনগণনা এবং জনগণনার সাথে অ্যাসোসিয়েটেড তাদের আয়ের উৎস, এই জিনিসগুলো যখন আমাদের কাছে পরিষ্কার হয়, তখন সেই তথ্য থেকে বোঝা যায় যে আসলে কি বলবো, পরিবহন ক্ষেত্রে কী ধরনের চাহিদা থাকতে পারে। এমনকি যেটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে হাসপাতালের ক্ষেত্র, অর্থাৎ এটা একটা জরুরি পরিষেবা, ফলে কত মানুষ থাকেন সেখানে, কী ধরনের রোগ অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে, সেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে কিনা, তার উপর দাঁড়িয়ে ঠিক করা হবে পরবর্তীকালের কোনো হাসপাতাল গড়ে তোলা উচিত কিনা বা যাবে কিনা, বা গেলেও ফেজ ওয়াইজ যাবে। এবং আরেকটা পরিষেবা খুব জরুরি ক্ষেত্র যেটা নিয়ে আমাদের রাজ্যে বহু বিতর্ক হয়েছে, সেটা হচ্ছে স্কুল ক্ষেত্রটা। এখন আমরা অনেকেই বলি যে অল্প বয়সী ছেলেমেয়েরা জেনজি, তাদের হচ্ছে যে খুব পাল্লা ভারী, কিন্তু এই জেনজিরা কত শতাংশ আমাদের গোটা পপুলেশনের, তার উপর নির্ভর করবে যে আমাদের কি বলবো শিক্ষার পরিকল্পনা কেমন হবে, আমাদের কাজের পরিকল্পনা কি ধরনের হতে পারে, যাতে হচ্ছে যে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হচ্ছে যে কাজ পেতে পারে, উপযুক্ত শিক্ষা পেতে পারে। এমনকি বয়স্ক মানুষের পাল্লাও যদি কোথাও ভারী হয়, সেখানে এই যে এখন যে কথাটা আসছে যে বয়স্কদের রক্ষার জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থা কি কি করা যেতে পারে, কিন্তু সেটাও সরকার তখনই বুঝতে পারবে যদি তার কাছে একটা জনগণনার তথ্য থাকে। ধরুন আপনার বাড়িতে গণনাকারী এলেন, তিনি আপনার কাছে কি জানতে চাইবে, সরকার আপনার কাছ থেকে কি কি তথ্য নেবে, জানাবো আপনাকে, সঙ্গে থাকুন। আপনার বয়স কেন না, এর থেকে বোঝা যায় দেশের কত শিশু, কত বৃদ্ধ এবং কত কর্মক্ষম মানুষ রয়েছে। পরবর্তী প্রশ্ন, আপনি কি কাজ করেন? কৃষক, শিক্ষক, চিকিৎসক, গাড়ি চালক, শ্রমিক, ব্যবসায়ী নাকি ছাত্র? প্রশ্ন 3, আপনার বাড়িতে বিদ্যুৎ আছে কিনা, পানীয় জল, গ্যাস, ইন্টারনেট, টয়লেট আছে? এগুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আপনার কাছে এই সব প্রশ্নগুলো ভিত্তিহীন বলে মনে হতেও পারে, কিন্তু সরকারের কাছে এই তথ্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। কিন্তু এবার প্রশ্ন হলো, সরকার কি আপনার ব্যাংক ব্যালেন্স জানতে পারবে? না। আপনার আয় জানতে চাওয়া হবে? সব ক্ষেত্রে নয়। আপনার ব্যক্তিগত তথ্য কি সবাই দেখতে পারবে? একেবারেই নয়। সরকার কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট জানতে চাইবে? না। এটি কি ট্যাক্স সংগ্রহের কাজ? না। এই তথ্য কি প্রকাশ করা হবে? আইন অনুযায়ী ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয় না। যদি ভুল তথ্য দেন তবে কি হবে? ধরুন আমাদের কোনো একজন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ হয়তো নার্সিংহোমে বা হাসপাতালে ভর্তি হয়েছে, ডাক্তার দেখে গেলেন, তার পাশে একটা ওই চার্ট থাকে,
সেই চার্টে হয়তো লেখা আছে যে ঠিক আছে এই সময় টেম্পারেচার নেওয়া হয়েছে, এই সময় ব্লাড টেস্ট করা হয়েছে, এইগুলো লেখা আছে। ওই তথ্যগুলো যদি বদলে যায় তাহলে ওষুধগুলোও বদলে যেতে পারে। তাহলে সঠিকভাবে এটা শরীরটাকে যদি আমরা একটি পেশেন্টের জায়গায় ভারতবর্ষ বা রাষ্ট্রটাকে ওইখানে রাখি, তাহলে রাষ্ট্র ঠিক কী সময় কী দেখভাল করার দরকার, কী ওষুধের দেওয়ার দরকার, কি করলে সেটা সুস্থ হবে, সেটা যেরকম দরকার পেশেন্টের, রাষ্ট্রও ঠিক সেরকমই একজন। রাষ্ট্রকে সেই জন্য সবসময় সেই তথ্য দিয়ে সবসময় নজরদারি রাখতে হয় যে কোন সময় কোন ওষুধটাকে একটু কমাতে পারা যায়, কোনটা বাড়ানো যেতে পারে, কোন সময় কী ধরনের খাওয়া যেতে পারে, কোন সময় কীটা করতে পারে না, এটাই দরকার। সেই কারণেই 140 কোটি যে মানুষ এই দেশে রয়েছে, তারা যখন সঠিক তথ্য দেবে, সেই তথ্যের উপর ভিত্তি করেই আবার দেশের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা অন্যদিকে রূপ নেবে বা পরিকাঠামোগত যে উন্নতি, সেই উন্নতি কিন্তু ত্বরান্বিত হবে। এবার আপনাদের জানাবো সেই 5টি তথ্য যা অধিকাংশ মানুষই জানেন না বা বিভ্রান্তি আছে। কি সেই তথ্য? জনগণনার তথ্য আইন দ্বারা সুরক্ষিত। এটি কর আদায়ের প্রকল্প নয়, এটি ভোটার তালিকা তৈরির কাজও নয়। তথ্য শুধুমাত্র পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হয়। আগামী 10 বছরের বহু সরকারি পরিকল্পনার ভিত্তি তৈরি হয় জনগণনার তথ্য থেকেই। সেই কারণেই আপনার কাছে যখন সমীক্ষক আসবে, সেই তথ্য আপনি সঠিক দেবেন, অবশ্যই তার পরিচয়পত্র যাচাই করে দেবেন এবং সতর্ক থাকবেন, আতঙ্কিত হবেন না। সঙ্গত কারণেই মানুষের চিন্তা আছে যে আমাদের এই তথ্যগুলোকে অপব্যবহার করা হবে বলে। সেই জন্য সরকারকে যেটা করতে হবে, সরকারকে সেই জায়গাতে মানুষকে সেই ভরসার জায়গাটা তৈরি করতে হবে। এবং যারা বাড়ি বাড়িতে যাবেন, এবং শোনা যাচ্ছে যে তারা অনলাইনেও হয়তো সেই জিনিসগুলো করবেন, সুতরাং যাতে অনলাইনে সাইটগুলো যাতে সিকিউরিটি কম্প্রোমাইজ না হয়, কেন আমরা ডিজিটাল অ্যারেস্ট থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি। এবং তথ্য প্রযুক্তিতে ফিশিং বলে একটা কথা হয়, সেটা হচ্ছে আপনার ওই একই ওয়েবসাইটের মতো দেখতে একটা ওয়েবসাইট করলো, তাতে র্যানসামওয়্যার থাকতে পারে বা কিছু থাকতে পারে। সুতরাং ওয়েবসাইটটা যাতে সুরক্ষিত থাকতে পারে, তার কারণ হচ্ছে আমাদের বয়স্ক মানুষ এবং সবাই তো কম্পিউটার স্যাভি নন বা ব্যবহার করতে পারেন না বা ফোনেও করতে পারেন না। সেই জন্য তারা যাতে কীভাবে সেটা ব্যবহার করতে পারেন, এবং এই যে গণনা করার আগে যাতে জনচেতনা একটা তৈরি করা হয় যে কিভাবে সেটা করা যেতে পারে। মানুষ হয়তো বেশিরভাগ মানুষই তথ্য দিতে হয়তো মানে অস্বীকার করবেন না, কিন্তু সবসময় তাদের একটা ভয়ে গ্রাস করে যে তাদের তথ্যটা তাদের বিরুদ্ধে বা অপব্যবহার হওয়ার জন্য। ওই ভরসাটা কিন্তু রাষ্ট্রের পক্ষে থেকে সেই মানুষকে দিতে হবে, এবং তারপরে মানুষ নিশ্চয়ই, বেশিরভাগ মানুষ নিশ্চয়ই সরকারের সাথে সহযোগিতা করবে। আমরা সেন্সাসটা সব জায়গায় ভালো করে আমাদের প্রচার করার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পসগুলো করেছি। We have focused on schools and colleges and we have already covered 341 institutions. আমরা চেষ্টা করেছি কি সব বাচ্চারা স্কুলস কলেজে যে ছাত্রছাত্রীরা আছে ওরা যেন সেন্সাসটা ভালো করে বুঝে, সো দ্যাট ওরা নিজের পরিবারে এই ডিজিটাল সেন্সাসে কিন্তু সহযোগিতা করতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ টাইম বাংলা ডিজিটালে। বেল আইকন ক্লিক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।